গল্প নয়, নিজের চোখে দেখা। তবে গল্প না বললে লোকে পড়তে চায় না, তাই গল্পের আকারেই লিখতে হলো। সিংভূম জেলার পাহাড় জঙ্গলময় জায়গা, পায়ে হেঁটে বেড়াতে বের হয়েছিলাম আমি আর সঙ্গে দুটি বন্ধু। তবে আর একটু খুলে বলি, গুছিয়ে না বললে হয়তো আপনাদের ঠিক ছবিটা দেখাতে পারবো না। দেশের লিচুতলা ক্লাবে বসে একদিন বেড়ানোর গল্প করছিলাম। পাহাড় জঙ্গল এসবের গল্প অনেক কিছু করলাম। এখানে এই পাহাড় দেখেছি, ওখানে ও পাহাড় দেখেছি। মোটামুটি সত্যি মিথ্যে মিলিয়ে বেশ গল্প ফেঁদেছিলাম। অবশ্য সত্যি বলবার ইচ্ছে ছিল, কিন্তু অভ্যাস তো সে কিছু কিছু মিথ্যে বর্ণনার মধ্যে ঢুকে পড়লে আমি আর কি করব। ভাদ্র মাসে শেষ, শরতের চিহ্ন নীল আকাশে শুভ্র মেঘমালায় পরিস্ফুট। বাতাস রৌদ্রতপ্ত, দিন ছোট হয়ে আসছে। মাঝে মাঝে অতর্কিতে এক পশলা বৃষ্টি কোন উড়ন্ত মেঘখণ্ড থেকে ঝরে পড়ে। নদী তীরে কাশের গুচ্ছ সর্বত্র দেখা যায়। মনমতো ডাক্তার বললেন, এসব কোথায় ভায়া? সিংভূম জেলায়। কত দূর? তা হাওড়া থেকে 200 মাইল হবে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কখনো কিছু দেখলাম না। সাক্ষী জেরা করতে করতে আর তালিম দিতে দিতে জীবনটা একেবারে। আরেক উৎসাহী বন্ধু বললেন, যা বললেন মন্মথদা, রইলাম পড়ে গর্তে। কি বা জীবনে দেখলাম। বিভূতিকে দেখো, কত দেশ আর বিদেশ দেখে দেখে। বললাম, তার আর ভাবনা কি, আমি নিয়ে যেতে রাজি আছি আপনাদের। আমার সন্ধানে অল্প খরচে বেশ পাহাড় জঙ্গলের পথ দিয়ে নিয়ে যেতে আমি প্রস্তুত। কোথায়? একটা পথে আমি একবার নিজে হেঁটে গিয়েছিলাম। সব শুদ্ধ 16 মাইল রাস্তা হবে। আগাগোড়া বন আর পাহাড়, নিবিড় নির্জন বনপথ। রেখা মাইন স্টেশনে নেমে দক্ষিণ দিকে বনের পথ দিয়ে তারপরে আবার পূর্ব দিকে ঘুরতে হবে। তারপরে আবার উত্তর মুখে এসে সুবর্ণরেখা পার হতে হবে। সব শুদ্ধ 16-18 মাইল পথ। কি রাজি? মনমথদা উৎসাহের সুরে বললেন, রাজি। দেখাও ভাই, বয়স হয়েছে, কবে হয়তো। কিন্তু তা তো হলো, আপনি হাঁটতে পারবেন এই দুর্গম বনপথে এতটা রাস্তা? তুমি সে পথ জানো তো? একবার গিয়েছিলাম, সুতরাং জানি। তবে সেও 5 বছর আগের কথা, ভালো মনে নেই। চলুন নিয়ে যাব। আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কবি। মন্মথদা ও লেখকের চরিত্রে সৌভিক সাহা, রঘুনাথ দাস, সন্তু ধর, লেখকের বন্ধু মনিরুল দেওয়ান। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কবি। সব ঠিক হয়ে গেল। কি একটা ছুটি ছিল 7-8 দিন পরে, সম্ভবত ঈদের ছুটি। ঠিক হলো সেই ছুটিতে এখান থেকে ঝোলাঝুলি কাঁধে করে রওনা হতে হবে, সত্যিকারের ভবঘুরে ভ্রমণকারীদের মতো। মন্মথবাবুর বয়স 55-র কাছাকাছি। তাকে আবার বললাম, মন্মথদা হাঁটতে পারবেন তো? গাড়ি ঘোড়া কিছু মিলবে না কিন্তু সে রাস্তায়, ভেবে দেখুন। তিনি আশ্বাস দিলেন, কিছু ভেবো না ভায়া। দেখো, এ বুড়োর হাড়ের জোর, তোমাদের চেয়ে অনেক শক্ত আছি এখনো। কিন্তু তিনি বিপদে ফেলেছিলেন আমাদের পথের মধ্যে। যাক, সে কথা এখানে অবান্তর। আসল কথা যে বলতে চাইছি তাই বলি। আজ 7-8 বছর হয়ে গেল সে ঘটনা। সে ছবি আজও আমাদের 3 জনের মনেই জলজল করে। সময়ের ব্যবধান তা ম্লান করতে পারে না। সেই গ্রাম্য কবি
রঘুনাথ দাসের কথা। না, আর একটু গোড়া থেকে বলি। রাত 4টের সময় ট্রেন থেকে নামলাম মোহনিয়া স্টেশনে। ট্রেনে একটি অপর চালক ছোকরাকে জিজ্ঞাসা করা গেল, ভাই বলছি এই ট্রেন রেখা মাইন্সে ধরবে তো? কি আশ্চর্য, নির্বোধেরা সব সময় খুব নিশ্চিন্ত থাকে। সে বলল, হ্যাঁ ধরবে নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, ধরবে ধরবে। আমার তার কথাবার্তার ধরনে কেমন সন্দেহ হলো। অন্য বন্ধুটিকে গার্ডের কাছে পাঠিয়ে দিলাম এই কথা জানবার জন্য। গার্ড বলে দিল, না না, ও স্টেশনে ট্রেন ধরে না। বোঝো কাণ্ড, ওই দায়িত্ব জ্ঞানহীন ছোকরার কথা শুনে কাজ করলে আর দেখতে হতো না। সেদিন একেবারে টাটা গিয়ে গাড়ি থামতো, ফিরবার ট্রেন সারা দিন পাওয়া যেত না, বেড়ানোটা একেবারে মাটি হয়ে যেত। আমি সত্যি বুঝতে পারি না কেন যে লোকে না জেনে না শুনে এমন বাজে কথা বলে। তাই ভাবি, যখন ট্রেন থেকে নামলাম তখন রাত্রি আছে, তবে পথ বেশ দেখা যায়। আমরা রেখা মাইন্স পর্যন্ত হেঁটে এলাম। ঠিক সেই সময় ভোর হয়ে গেল। আমরা অরুণোচ্ছটা রক্ত পূর্ব দিগন্তের মহিমা অবাক হয়ে দেখলাম সুবর্ণরেখা তীরের শালবন থেকে। আরো কিছু দূরে গিয়ে একটা অনামিকা পার্বত্য তুটিনি দুই তীরের পাথরের মধ্য দিয়ে কুল কুল শব্দ করে ছুটে চলেছে। পাথরের তটে বর্ষার বন কুসুম ফুটে আছে। নদীর ধারে বনশেফালি গাছ, দু একটা শিউলি ফুলও ফুটেছে। আমি প্রস্তাব করলাম, আসুন স্নান করা যাক এই নদীতে। মনমথুদা বললেন, এত সকালে? এত সকালেই? নদী দেখবে যখন, স্নান করবে তখন। শাস্ত্রবাক্য মেনে নিয়ে এক্ষুনি স্নান করা যাক। রাস্তায় এমন সুন্দর নদী আর হয়তো পাওয়াই যাবে না। সে তো হলো, কিন্তু ভিজে কাপড় বইতে হবে সারা রাস্তা। আরে কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা যা হলো তা ছাপার অক্ষরে না লেখাই ভালো। তারপর নদীর সেই জলজল ইলি সুবাসিত পাথরের তর ছেড়ে বনের মধ্যে ঢুকে পড়লাম। এক জায়গায় শৈল সানুতে একটা বড় পিয়াল গাছ, তার নিচে বিরাট শিলাখণ্ড একখানা, ঠিক যেন বাঁধানো বেদির মতো। কয়েক দণ্ড সেখানে বিশ্রাম করলাম। আর সঙ্গে আনা পাউরুটি মাখন জেলি আর সন্দেশের সদ্ব্যবহারে যে করা গেল না এমন নয়। তারপরে আবার রওনা। পথের মধ্যে এক অতি বৃদ্ধ সাহেবের সঙ্গে জঙ্গলের মধ্যে দেখা। সাহেব কুলি খাটিয়ে কি একটা কাজ করছে। বনের মধ্যে তাঁবু, তাঁবুর মধ্যে দু একখানা চেয়ার টেবিল। সাহেবের নিজের মুখেই শুনলাম তার বয়স 90 বছর। এই বয়সে অর্থ উপার্জন করে সেই অর্থ ভোগ করবে কবে? বাঙালির মনে এই প্রশ্ন উদয় হওয়া স্বাভাবিক, কিন্তু ও জাতের ধর্ম আলাদা। আরো কিছু দূরে গিয়ে একটা বনের মধ্যে সাঁওতালি গ্রাম, নাম কুলামাড়ৌ। সেখানে পথের ধারে একটা ছোট্ট কুটির, তার পাশে শালের খুঁটিতে ঝোলানো একটা কেরোসিনের টেনের ভগ্নাংশ। তাতে একটা অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি লেখা, এই মাস থেকে দোকান খোলা হয়েছে। মনমথুদা বললেন, কি ব্যাপার? হ্যাঁ, খোঁজ করা যাক, কি বল? যদি চা করে দিতে পারে। শুনছো, কে আছো? ডাকাডাকি করার পরে একটি বন্য তরুণী বের হয়ে এলো। তাকে প্রশ্ন করলাম, এটা দোকান? হই, চা করে দিতে পারো? পারবো না কেন? দাও তবে। চা আছে, চিনি নেই। তা চিনি আমাদের আছে, দেব। ক্রমে
আলাপ হয়ে গেল। তরুণীর নাম পরিবাণু। এ ধরনের নাম এই বনের মধ্যে কোথা থেকে এলো কি জানি। বেশ সুঠাম সুগঠিত চেহারা, শান্ত মুখশ্রী। সে জল ফুটিয়ে দিব্যি চা করে আনল, তবে পেয়ালা টেয়ালে কিছু নেই। বড় কাঁসার জামবাটিতে এক বাটি চা আর কয়েকটা গিলাস। চা খাওয়া সেরে আবার রওনা হয়ে গেল। এবারে দুর্গম বনপথ, মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা ছোট নদীর আকারে পথের পাশেই বয়ে চলেছে। পাষাণ তট বনকুসুমের আলোয় আলো হয়ে আছে। মনমথুদা বললেন, বেশ জায়গা হে, এমন পাহাড় বন দেখিনি কখনো আগে। সত্যি এমন জায়গাও যে আছে যশোর জেলার পাড়াগাঁয়ে পড়ে থেকে, তার বুঝবো কেমন করে? একটা জায়গা দেখালে বটে। অন্য বন্ধুটি বললেন, আমি আনন্দিত হলাম বটে, কিন্তু লক্ষ্য করছিলাম মনমথুদার হাঁটতে পারছেন না। তার পা ফেলার মধ্যে একটা ক্লান্তির চিহ্ন ক্রমশই ফুটে বের হচ্ছিল। বললাম, ব্যাপার কি মনমথুদা? আর কত মাইল ভাই? সে তো এখনো অনেক। তাই তো, বড় খিদে পেয়েছে। এখানে খাবার কিছু পাওয়া যাবে? কি পাওয়া যাবে এখানে বলুন তো? সঙ্গে পাউরুটি আছে। চলুন এটা ঝর্ণা দেখে বসে তার নিচে খাওয়া যাক। আরো ঘন্টা 2 কেটে গেল। একটা চমৎকার বনে ঢাকা অধিতকার মধ্যে ছায়া ঘন সমতল ভূমিতে আমরা এসে বসলাম। বেলা প্রায় 3টে বাজে। সকাল থেকে অনবরত হেঁটে সকলেই ক্লান্ত। হাত ঘড়িতে 3টে বাজলেও পাহাড়ের দীর্ঘ গহন ছায়া সমস্ত অধিত্যকাটি এমন ভাবে ঢেকেছে যেন শাল, কেঁদ আর পলাশ বনে সন্ধে এসে উপস্থিত হয়েছে বলে মনে হলো। দেখা গেল পাউরুটি যা আছে 3টি প্রচন্ড খিদে পাওয়া মানুষের পেট ভরানোর উপযুক্ত নয়। মনমথুদা বললেন, একটু চা হলে একরকম করে কাটাতে পারতাম। সকলেই এই কথায় সায় দিলাম। আমি বললাম, চলুন দাদা, এই পাহাড়টা টপকে ওপারে কোনো গ্রাম আছে কিনা দেখি। সকলে আবার উঠি, আবার পাহাড় টপ। মনমথুদা বললেন, আহা, একটু চা যদি পেতাম। মনমথুদা বারবার চায়ের কথা বলার দরুনই রঘুনাথ দাস কবির সাক্ষাৎ ঘটেছিল। পাহাড়ের ওপাশে একটা ছোট গ্রাম, কয়েক ঘর লোকের বসতি। একজন লোককে মোষ চড়াতে দেখে জিজ্ঞেস করলাম, ও ভাই, বলছি যে এখানে চাটা কিছু পাওয়া যাবে কোথাও? সে লোকটি বললে, হয় কোথায় পাওয়া যাবে? ওই হোতা তোদের মতন একটা লোক আছে রে, লেখে পড়ে, কবি হচ্ছে, টুসু পড়বের গান বানায়। চলে যা সোজা, ওই বড় মহুয়া গাছের নিচে দেখবি ওর ঘর আছে। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। কবি এই জঙ্গলে ঘেরা বন্য দেশে, বর্বরদের গ্রামে? চলো চলো হে, দেখা যাক। আশ্চর্য কথা তো, তা চাও নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, ওই কবি মাত্রই চা খায়। চলো চলো, কিরকম কবি দেখা যাক। আমরা গিয়ে কথিত মহুয়া গাছের তলায় পৌঁছালাম। দেখি একজন লোক কোদাল ধরে মাটি কোপাচ্ছে। লোকটির গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, পরনে লেংটি, মাথায় বাপড়ি চুল, বয়স 40-এর মধ্যে, বেশ স্বাস্থ্যবান। আমরা কি বললাম, বলছি, ভাই এখানে কবি রঘুনাথ দাসের বাড়ি কোথায়? লোকটি বিস্ময় দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে এগিয়ে এলো।
বলল, আমারই নাম আপনাদের দাসানু দাস। তা বাবুদের কোথা থেকে আগমন হচ্ছে? আমরা কলকাতা থেকে আসছি। তবে পাটঘিটা জঙ্গলের দিক থেকে এলেন যে? হ্যাঁ, হাঁটতে হাঁটতে আসছি, এই বন দেখতে দেখতে আর কি। আসুন বাবুরা আসুন, আমার বড় ভাগ্যি। এই চলুন, আমার ঘর কাছেই। বনের ভেতর দিয়ে পথ। গ্রাম থেকে কিছু দূরে পাহাড়ের নিভৃত উপত্যকায় একটা নিচু খড়ের ঘর। ঘরের সামনে আর চারধারে শাল মহুয়া শাড়ি। পাহাড়ের ঢালুতে বন কুসুম ফুটে আছে, প্রধানত বন্য পিটুনিয়া আর বন শেফালি। ওপরের দিকে দেবকাঞ্চন। ঘরের ভেতর ঢুকেই প্রথমে চোখে পড়ল বড় বড় অক্ষরে একখানা কাগজে লিখে দেওয়ালে মারা, সংসারের কোলাহল নাহি বসে কানে, তাই ভালো লাগে মোর থাকিতে এখানে। ঘরের একপাশে একটা দড়ির খাটিয়া, তাতে একটা মোটা সাঁওতালি চাদর। ঘরের এদিকে ওদিকে বই খাতা অত্যন্ত অগোছালো ভাবে ছড়ানো। একখানা রাধাকৃষ্ণের ছবি দেওয়ালে টাঙানো। ঘরের কোণে একটা ঝুড়িতে কয়েকটা শশা। বাইরের গাছপালায় পাহাড়ি পাখিদের কলকাকলি। ঘন ছায়া। বনপাদপের পাশেই উত্তুঙ্গ তামা পাহাড় শ্রেণী। বাইরে পড়ন্ত বেলার রোদ, শৈলচূড়ার বনানী শেষে। সত্যি অতি সুন্দর আশ্রমটি। কবির লিখবার আর ভাববার উপযুক্ত স্থান বটে। যে এমন স্থান নির্বাচন করার ক্ষমতা রাখে, সে কবি না হয়ে যায় না। আমরা বললাম, এটা আপনার বাড়ি নয়? না বাবু, এটা আমার লিখবার জায়গা। সারাদিন এখানেই থাকি, বাড়িতে যাই খেতে। গ্রামের মধ্যে বড় গোলমাল, ও আমার সহ্য হয় না। আপনারা বসুন, আমি আসছি বটে। খুবই চলে গেলে আমরা তার বইপত্র ঘেঁটে দেখতে লাগলাম। রামায়ণ, মহাভারত, একখানা সাঁওতালি ছড়ার বই, পদ্যে লেখা সিংভূমের রাজবংশের ইতিহাস, একখানা লায়লা মজনুর বই, বটতলার ছাপা, কোন একজন সাধুর জীবন চরিত, এই সমস্ত। মনমথুতে বললেন, ও বাবা, এ যে দেখছি ধুঁকুড়ির ভেতর খাসা চাল। হ্যাঁ, আমি ও আমার বন্ধু দুজনেই সে কথায় সায় দিলাম। মনমথুদা বললেন, যা হবে কি বলো? আমি বললাম, মনে তো হয় দাদা, কবি যখন, দেখা যায়। বড্ড সুন্দর জায়গা এটা। ও যদি বিক্রি করে, আমি কিনতে রাজি আছি। কিনবেন তো? আসবেন কোথা দিয়ে? এই বনের মধ্যে দিয়ে 10-12 মাইল পথ হেঁটে? তাই তো ভাবছি। ইতিমধ্যে কবি গ্রাম থেকে ফিরল। তার হাতে একটা ধামায় এক ধামা মুড়ি, অন্য হাতে 8-10টা ভুট্টা পোড়া। হাসি মুখে বলল, টুকু দেরি হয়ে গেল বটে। আমরা আশ্বস্ত করে বললাম, আরে না না, কিছু দেরি হয়নি। চায়ের সরঞ্জাম সেখানে ছিল। কবি আর একবার গিয়ে দুধ নিয়ে এলো। মুড়ি, শশা, ভুট্টা পোড়া আর চায় পর্ব মিটবার পরে আমরা কবিকে ধরলাম, আমাদের কবিতা পড়ে শোনাতে হবে। পরিবেশটি ছিল চমৎকার। তামা পাহাড়ের দীর্ঘ শ্রেণী আমাদের বামে, শালতরু সারি দুপাশে। দেবকাঞ্চন ফুটেছিল পর্বত সানুর বনে। তার মধ্যে বাবরি চুলওয়ালা কৃষ্ণকায় সাঁওতালি চেহারার কবি রঘুনাথ দাস নিজের মনে স্বরচিত কবিতার পর কবিতা আবৃত্তি করে চলেছে। বেড়াতে
মধ্যে এসে এতটা যে ঘটবে আমাদের ভাগ্যে তা ভাবিনি। অনেক কবিতা, দিব্যি ছন্দের গান, ভাষা সহজ সরল, গ্রাম্য কবির উপযুক্ত। সবচেয়ে যেটা আমার ভালো লাগলো কবির নিসর্গ প্রীতি। প্রকৃতিকে দেখবার সুন্দর চোখ আছে কবির। অনেকগুলো কবিতা প্রকৃতির বর্ণনা, ঋতুর বর্ণনা, সকাল সন্ধ্যায় পার্বত্য ভূমির নানা রূপের বর্ণনা। আমার সব কবিতা মনে নেই, মনে থাকলে এখানে নমুনা দিলে ভালো হতো। কেবল একটা লাইন আমার মনে আছে একটা কবিতার, মত্ত ধরা রেরেং পোকার গানে। আমরা বললাম, রেরেং পোকা কি? ওই যে ডাকে রাত্রিরে বনে জঙ্গলে, ঝিঝি পোকা? ওই আমরা বলি রেরেং পোকা। মনমথুতা বললেন, বই ছাপাননি? এখানে মাঘ মাসে টুসু পরব হয়, টুসুর গান আর ছড়া ছাপিয়ে বিক্রি করি বটে। খুব বিক্রি হয়। বছর ওই টুসু পরবের সময় 30 টাকা আন্দাজ বই বিক্রির আয় হয়। ওটা চলে যা সারা বছর। ও আমার অতি হয়ে যায়, আর খরচ তো বেশি কিছু নয়। ধানের জমি আছে ওই পাহাড়ের কোলে, মকাই হয় এই ভাদ্র মাসে, কুর্মি হয় 10 মণ। কুর্মি কি জিনিস? আমি বললাম, কলাই জাতীয় ফসল, এদেশে সেদ্ধ করে খায়। কাছে ধুন্দুল, সিসিঙ্গে, ঢেঁড়স ফলে, ওটাই খুব হয়। আপনাদের ছেলে পুলে কি? 3টি ছেলে, মেয়ে নাই। আর বুড়া বাবা মা বাড়িতে আসে, বউ আসে, ওদের ব্যাস চলে যায়। যেমন এদেশে চলবার নিয়ম। এই দুবেলা বাঙালি বাবুদের মতো ভাত খেতে হবে তা তো নয়। এই ভুট্টা পোড়া খেয়েই 2 দিন কেটে গেল। জঙ্গলি আলু একরকম আছে, ওই কার্তিক মাসে পাহাড়ের জঙ্গল থেকে গ্রাম শুদ্ধ মেয়েরা তুলতে যায়। সকরকন্দ আলুর মতো মিষ্টি। একজন 1 মণ 1.5 মণ আলু তুলে আনবে জঙ্গল থেকে, আর তাই খেয়ে দিন 15 কেটে গেল। মানে তা ভালো কথা, রাতে আপনারা এখানেই থাকেন, কাল সকাল সকাল উঠে যাবেন বটে। হ্যাঁ, আমি খাওয়া জোগাড় করি। আমাদের ভালোই লাগলো এই গ্রাম্য কবি সাহচর্য। এ ধরনের কবি আমরা দেখিনি কখনো। মনও খাঁটি, একেবারে কবির মতোই। আমরা বলি, গায়ের বাইরে এই জঙ্গলের মধ্যে থাকেন, কষ্ট হয় না? কবির গলায় একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল। উত্তর দিল, কষ্ট কেন হবে বাবু? এমন বনের মধ্যে পাহাড়ের নিচে শাল ফুল যখন ফুটে, সে গন্ধে পাগল করে দেবে। সেই সময় আসবেন বাবু, দেখুন না কত ফুল ফুটে আছে এ সময়। সকালে কত শিউলি ফুল পড়ে থাকবে পাহাড়ের বনে, আর দিন কতক পরে আশ্বিন মাসের প্রথমে এখানে জ্যোৎস্না রাতে ঘরে বসে পড়ি বা লিখি। ও শিউলি ফুলের কি সুবাস! এক দিন আর বাড়ি যেতে ইচ্ছেই হয় না, সারা রাত এখানে শুয়ে থাকি। মনমথুতা রহস্য করে বললেন, আর কবি প্রিয়া? রঘুনাথের মুখে সলজ্জ হাসি ফুটে উঠল। চুপ করে রইল। আমি বললাম, আরে বলুন বলুন, লজ্জা কি এর মধ্যে? রঘুনাথ বলল, সে আর লেখাপড়া জানে না। হেদেশের মেয়ে দেখেছেন তো, ওদের স্বাস্থ্য ভালো। আপনি দেখে বুঝতে পারবেন না বয়স কত। আর যেদিন রাতে ঘরে না যাই, মাঝে মাঝে সে নিজেই আসে। আর ফুল বড় ভালোবাসে। ওই জঙ্গল থেকে ওই সন্ধেবেলা দেবকাঞ্চন ফুল নিয়ে আসতে হলো, খোঁপাই গুজবে। আমার বন্ধুটি বললেন, না মশাই, আপনি একজন সত্যিকারের কবি। আচ্ছা, উনি যদি এখানে রাত্রিরে আসেন তাহলে খাবেন কি? ও ভাত রেঁধে নিয়ে আসে শালপাতায় জড়িয়ে, নয়তো ভুট্টা পোড়া, কোনো দিন মুড়ি আর আলু সেদ্ধ। আমার তৈরি গান ওকে গাইতে বলি। এই মাঘ মাসে টুসু পরব আসছে, দিন কতক পরে গান বাঁধতে আরম্ভ করব।
রাতে একদিন এখানে থেকে দেখবেন কত ফুলের গন্ধ। সত্যি এই সরল বন্য কবির জীবন আমাদের কাছে লোভনীয় মনে হলো। আর এই পাহাড়ের কোলের ছোট্ট ঘরের ঘরখানা, প্রাচীন দিনের ভারতবর্ষে এমনই শৈলারণ্যে, এমনই আশ্রমে কত কবি, ভাস, অভিমারক স্বপ্ন বা শব্দত্তা রচনা করে গিয়েছেন। কত কালিদাস মেঘদূত লিখেছিলেন, কত ভবভূতি প্রশ্রবণ গিরির বর্ণনা করেছিলেন। সুঠাম তরুণী কবিপ্রিয়া খোপায় শাল মঞ্জরে গুঁজে ময়ূরকে খাবার দিতেন আশ্রমের অঙ্গনে। দিকে দিকে মুক্ত প্রকৃতির আহ্বান। আমাদের রঘুনাথ দাস তাদেরই সেই ধারায় অরণ্য প্রান্তে অক্ষুণ্ণ ধরে রেখেছে, তাদেরই প্রতীক। সন্ধ্যের কিছু আগে আমরা কবির কাছ থেকে বিদায় নিলাম। মন্মথদার থাকবার উপায় নেই, কোট খুলবে। রঘুনাথ দাস আমাদের সুবর্ণরেখার খেয়া ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। খেয়া পার হয়ে আরো 3 মাইল হেঁটে স্টেশনে এসে রাত্রি 12টার সময় ডাউন রাঁচি এক্সপ্রেস ধরলাম। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কবি। রঘুনাথ দাস ও ট্রেনের গার্ডের চরিত্রে সন্তু ধর, গ্রামের লোক ও লেখকের বন্ধু মনিরুল দেওয়ান, পরিবানু ও ত্রিজা ব্যানার্জি, ট্রেনের যাত্রী সুরজিৎ গাঙ্গুলি, গল্পের সূত্রধার নিবেদিতা গোস্বামী, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ দীপায়ন মজুমদার, গল্প পাঠে লেখকের ও মন্মথদার চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পের ভাষাটিকে আমরা কোথাও কোথাও একটু সহজ করে নিয়েছি, অডিও পরিবেশনার সুবিধার্থে কোথাও কোথাও সামান্য পরিবর্তনও করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্পের জন্য শুনতে থাকুন ক্লিক অ্যাপ।